স্বৈরাচারের মাথা পালালেও রয়ে গেছে দোসররা, থামেনি ষড়যন্ত্র, বলেছেন তারেক রহমান। নেতাকর্মীদেরকে জনসম্পৃক্ততায় দল শক্তিশালী করার তাগিদ। দ্রুততম সময়ে সম্ভাবনার নতুন বাংলাদেশ গড়ার আশা ডক্টর ইউনূসের। জুলাই অভ্যুত্থানের চেতনায় অটুট থাকার আহ্বান। সরকারে থেকে দল গঠন মানবে না জনগণ, আবারও বলেছেন মির্জা ফখরুল। অনৈক্য বাড়লে ফিরবে স্বৈরাচার, সতর্কতা বিশিষ্টজনদের। যৌথ অভিযানে কুমিল্লায় যুবদলের তৌহিদের মৃত্যুতে সেনা কমান্ডার প্রত্যাহার, স্বজনদের আহাজারি। অন্তর্বর্তী সরকারের আমলেও বিচার বহির্ভূত হত্যায় ক্ষোভ। সমন্বয়ের নামে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম, বেশি বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা। মূল্যস্ফীতির আগুনে ঘি, বলছেন ব্যবসায়ীরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট, সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ষড়যন্ত্রকারীরা বসে নেই, দাবি দেওয়ার উসিলায় ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। যে কোনো মূল্যে জনগণের পাশে থাকার এবং জনগণকে পাশে রাখতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। বলেন, ঐক্যবদ্ধভাবে দেশের মানুষকে নিয়ে দেশকে আবার পুনর্গঠন করবে বিএনপি। আহমেদ সারোয়ারের রিপোর্ট। শনিবার সোহাগপুর আব্বাস উদ্দিন খান কলেজ মাঠে হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এতে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সম্মেলনে দেয়া বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, যেহেতু বিএনপি সবচেয়ে বড় দল, তাই তাদের দায়িত্বও বেশি। সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হলে দলের সকলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে। এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে। এরা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে। প্রিয় সহকর্মীবৃন্দ, তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, আমরা বসবো, আমরা আলোচনা করব। এক আলোচনায় শেষ না হলে আবার আলোচনায় বসবো। আলোচনার মাধ্যমেই আমরা সমস্যার সমাধান করব। আজকে যদি আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য, নিজেদের স্বার্থ চিন্তা করার জন্য যদি আমরা শুধু তর্কে লিপ্ত থাকি আজ, তাহলে দেশ ধ্বংসের কিনারায় পৌঁছে গিয়েছে। সেই কিনারা থেকে দেশ পড়ে যাবে, সেই দেশকে আর উঠানো সম্ভব হবে না। আজকে যদি আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য যদি তর্ক বিতর্কে লিপ্ত থাকি, সবচেয়ে বড় লাভবান কে হবে? সবচেয়ে বড় লাভবান হবে সেই পালিয়ে যাওয়া স্বৈরাচার, হবে সবচেয়ে বড় লাভবান। তিনি বলেন, ভোটের রায়ের মাধ্যমে যে কাজটি হয় সেটিতে জবাবদিহিতা থাকে। গত 15 বছর ভোট ছিল না, জবাবদিহিতা ছিল না বলেই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে পরাজিত শক্তি। সমগ্র দেশকে পুনর্গঠন করার জন্য কি কি করতে চায় বিএনপি, সমগ্র দেশের মানুষকে বিভিন্ন সমস্যা থেকে পর্যায়ক্রমিকভাবে বের করে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনাদের দল কি করতে চায় দেশের জন্য, সেই কথাগুলো বলা আছে। হ্যাঁ, বিভিন্ন মতামত থাকতেই পারে, বিভিন্ন বিষয়ে, সেটি রাজনীতির বিষয় হোক, আগামী দিনে সংসদ কিভাবে পরিচালিত হবে সেই বিষয় হোক, আগামী দিনে সংসদের মেয়াদ কত হবে সেই বিষয়ই হোক, যে বিষয় হোক না কেন, কোন সরকারের মেয়াদ কত হবে, সংসদের মেয়াদ কত হবে, কত একজন মানুষ কতবার প্রধানমন্ত্রী হতে পারবে, এরকম বিভিন্ন বিষয় থাকতেই পারে। কিন্তু সেই বিষয়গুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে সক্ষম। সেই বিষয়গুলো নিয়ে যদি মাত্রা অতিরিক্ত আলোচনা করি আমরা, তাহলে রাষ্ট্র পুনর্গঠন থেকে আমরা পিছিয়ে যাব। এবং রাষ্ট্র পুনর্গঠন থেকে যদি আমরা পিছিয়ে যাই, তাহলে এই দেশ এবং দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই। বিভিন্ন দাবি দাওয়ার উছিলায়, বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এখন কাজ একটি, লক্ষ্য একটি, কথা একটি, দেশ পুনর্গঠন করতে হবে, দেশকে গড়ে তুলতে হবে, দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে জনগণের পাশে থাকতে হবে, জনগণকে সাথে রাখতে হবে। মানুষের যাতে সমর্থন এবং আস্থা বাড়ে সেভাবে চলতে হবে, তাহলে দল শক্তিশালী হবে বলে আবারও মনে করিয়ে দেন তারেক রহমান। জনগণকে সাথে। আহমেদ সারোয়ার, বাংলা ভিশন,
ঢাকা। পর্ব যেরকম আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই অভ্যুত্থান জাতিকে ঐক্যবদ্ধ করেছে। দুঃস্বপ্নের বাংলাদেশকে এখন নতুন বাংলাদেশে রূপান্তরের চেষ্টা চলছে। অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক ও মানবিক দিক থেকে বিধ্বস্ত বাংলাদেশকে দ্রুততম সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর চেষ্টা অব্যাহত। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। ডক্টর মোহাম্মদ ইউনূস অমর একুশে বইমেলার এবার ভিন্ন মাত্রা পেয়েছে। জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশের বিনির্মাণ স্লোগানকে ধারণ করে এবারের আয়োজন। বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 প্রদান করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একুশে বইমেলা 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। বইমেলার উদ্বোধন করে প্রধান উপদেষ্টা 1952 সালে ভাষার জন্য শহীদদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। জুলাই অভ্যুত্থান জাতিকে ঐতিহাসিকভাবে ঐক্যবদ্ধ করেছে বলে জানান তিনি। মাত্র 6 মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছি। জুলাই অভ্যুত্থানের পর রাস্তার দেয়াল এখন ঐতিহাসিক দলিলে পরিণত হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, অসম্ভবকে সম্ভব করে দিয়েছে দেশের ছাত্র জনতা। দুঃস্বপ্নের বাংলাদেশকে ছাত্র জনতা নতুন বাংলাদেশে রূপান্তরিত করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। তারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। আমাদের তরুণ তরুণী, কিশোর কিশোরী রাস্তার দেয়ালে দেয়ালে তাদের স্বপ্নগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের দাবিগুলো অবিশ্বাস্য দৃঢ়তা এঁকে দিয়েছে। আমাদের রাস্তার দেয়াল এখন ঐতিহাসিক দলিলে রূপান্তরিত হয়ে গেছে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের সাহসী তরুণদের এই অভূতপূর্ব আত্মত্যাগ। সিকান্দার রেমান, বাংলা ফিকশন, ঢাকা। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতাকে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আর কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চায় না তার দল। তিনি আবারও বলেছেন, সরকারি থেকে দল গঠন মানবে না জনগণ। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানুষ যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তখন এ ধরনের হত্যাকাণ্ড অনাকাঙ্ক্ষিত। শনিবার আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। শনিবার বিকেলে উপহার সামগ্রী বিতরণ করে দলটি। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অংশ নেন মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আগামীতে জাতীয় নির্বাচন, ছাত্রদের ব্যানারে নতুন দল গঠন ও কুমিল্লায় যুবদল নেতাকে হত্যার ঘটনা সহ বেশ কিছু ইস্যুতে কথা বলেন বিএনপি মহাসচিব। গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান। এ সময় নতুন দল গঠন নিয়েও বক্তব্য দেন মির্জা ফখরুল। সরকারকে সেই জন্য অনুরোধ করেছি, যত দ্রুত সম্ভব আপনারা এই ন্যূনতম সংস্কার যেটা প্রয়োজন, অর্থাৎ মানুষ যেন সঠিকভাবে ভোট দিতে পারে, বিচারটা যেন মানুষ সঠিক পায়, প্রশাসন যেন কোনো পক্ষপাতিত্ব না করে, এই বিষয়গুলো দেখে আপনারা একটা ভোটের আয়োজন করেন। ছাত্ররা রাজনীতি করবে, আসবে, তারা নতুন দল গঠন করবে, আমরা তাদেরকে স্বাগত জানাবো। তারা তাদের নতুন চিন্তা ভাবনা দিয়ে মানুষের মনের মধ্যে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু সরকারের থেকে যদি দল গঠন করেন এই দেশের মানুষ সেটাকে মেনে নেবে না। কুমিল্লায় যুবদল নেতাকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, বিএনপি কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চায় না, অবিলম্বে তা বন্ধের দাবি জানান। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
এদিকে শনিবার দুপুরে রাজধানীর পল্টনে একই ইস্যুতে কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, মানুষ যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তখন এ ধরনের হত্যাকাণ্ড অনাকাঙ্ক্ষিত। কুমিল্লার যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে তাকে যখন ফেরত দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তখন তাকে মৃত ফেরত দিচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ। যদি ওই ছেলেটি অপরাধী হয়, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে যেতে পারে, কিন্তু গ্রেপ্তার করে ভয়াবহ টর্চার করে মেরে ফেলে বাপ্পার কাছে ফেরত দেওয়া, এইটা এই আমলে হবে কেন? ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। এদিকে দেশের গণতন্ত্র সার্বভৌমত্ব রক্ষায় গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিশিষ্টজন ও রাজনীতিবিদরা। দৈনিক যুগান্তর পত্রিকাতে রজত জয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এই মন্তব্য করেন। এ সময় জাতীয় বিভিন্ন কার্যক্রমে যুগান্তরের অবদানের কথা উল্লেখ করেন তারা। প্রতিষ্ঠানটির সাথে যুক্ত সবাইকে শুভেচ্ছা জানান অতিথিরা। বক্তব্যে বিশিষ্টজনরা বলেন, গণমাধ্যম সঠিক ভূমিকা পালনে ব্যর্থ হলে রাজনীতি ও সমাজ জীবনে নানা সংকট তৈরি হয়। যুগান্তর পরিবর্তিত নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন বিশিষ্টজনরা। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নানা চাপের মধ্য থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় গণমাধ্যম দায়িত্ব পালনের চেষ্টা করেছে, এখন তেমন কোনো চাপ নেই উল্লেখ করে তিনি প্রত্যাশা করেন আগামীর বাংলাদেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠায় যুগান্তর ভূমিকা রাখবে। বাংলাদেশের মানুষ সবসময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। বাংলাদেশের মানুষ 1971 সালে স্বাধীনতার যুদ্ধ করেছে গণতন্ত্রের জন্য। বাংলাদেশের মানুষ 24-এ প্রাণ দিয়েছে এই স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য এবং তার কথা বলার অধিকারের জন্য। আমি বিশ্বাস করি যে যুগান্তর তার সেই ভূমিকা অক্ষুণ্ণ রাখবে এবং বাংলাদেশে যে নতুন বাংলাদেশ নির্মিত হতে চলেছে, সেই নতুন বাংলাদেশে তার ভূমিকা অবশ্যই সে রাখতে সক্ষম হবে। স্বৈরাচারের ফিরে আসার পথ বন্ধ করতে মতপার্থক্য ভুলে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ইস্কাটনে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স আয়োজিত গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সুশাসন ও গণতন্ত্র সেমিনারে কথা বলেন তিনি। বলেন, গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে এক হতে হবে সবাইকে। একই সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের তাগিদও দেন তিনি। এ সময় ৭২-এর সংবিধানের মাধ্যমে দেশে ব্যক্তিতান্ত্রিক ও স্বৈরতন্ত্রের পথ খুলে দেওয়া হয়েছে মন্তব্য করে সংবিধান সংস্কার কমিশনের প্রধান বলেন, স্বৈরাচার আসার পথ বন্ধ করার জন্য সংবিধানের কাঠামোগত সংস্কারের প্রয়োজন। সেমিনারে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি AFM আব্দুর রহমান বলেন, সংস্কার না হলে দেশে আবারও স্বৈরাচার আসবে, তাই রাষ্ট্র কাঠামো পুনর্গঠন অপরিহার্য। অনেক বিষয় আপনাদের মধ্যে ভিন্নমত থাকবে, থাকারই কথা, কিন্তু যে জায়গাগুলোতে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, শুধু ব্যক্তির অপসারণ নয়, কাঠামোগতভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন, গণতন্ত্রায়নের যে সুযোগ রক্ত দিয়ে তৈরি হয়েছে, প্রাণ দিয়ে তৈরি হয়েছে, যে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত নেই, আসুন আমরা সেই জায়গায় এক থাকি। ভিন্নমত অন্য জায়গায় আছে, সেগুলি নিয়ে কথা হবে, সকলে আলোচনা করবেন অব্যাহত, কারণ এটি তো গণতন্ত্র। আমি আমার কথা বলবো, আপনি আপনার কথা বলবেন, আমরা দ্বিমত পোষণ করব, কিন্তু সংকটকালে আমরা একত্রে দাঁড়িয়েছি পথে। কুমিল্লায় যৌথ বাহিনী আটকের পর যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। একই সাথে ক্যাম্প ইনচার্জকেও প্রত্যাহার করা হয়েছে। ঘটনায় দুঃখ প্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। বাবার কুলখানির জন্য বাড়িতে গেলে বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনী ধরে নিয়ে যাওয়ার পর শুক্রবার দুপুরে স্বজনদের তৌহিদের মৃত্যুর খবর জানানো হয়। মিরাজ হোসেন কাজের রিপোর্ট। শুক্রবার ছিল বাবার কুলখানি। আগের রাতে সেই আয়োজন নিয়ে ব্যস্ততার সময় যৌথ বাহিনী বাড়িতে গিয়ে তল্লাশি করে কিছু না পেলেও ধরে নিয়ে যায় তৌহিদুল ইসলামকে। কুমিল্লা সদর উপজেলার পাঁচথবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তিনি। পরদিন দুপুরে থানা থেকে পরিবারকে হাসপাতালে যাওয়ার কথা বলা হয়।
তহিদুল ইসলামের ভাই গিয়ে দেখেন ছোট ভাইয়ের নিথর দেহ। আমার ভাইটারে কই বাড়িতে অস্ত্র আছে, অবৈধ অস্ত্র আছে, এই তাল্লাশি করবো, করেন তাল্লাশি করে আমাদের সব ঘরগুলাতে ওরা তাল্লাশি করে কিছু পাইলো না। যাওয়ার সময় আপনাদের 7টা মোবাইল নিয়ে গেছে। তা আমি বলছি আমার মোবাইল গুলো কেন নিয়ে গেছে? এই সেনাবাহিনীর লোক, তাদের সাথে 3টা বা 4টা লোক ছিল সিভিল, তারা মুখ বাতা, তারা সেনাবাহিনী। 7টা লোক আছে, তারা এরা সেনাবাহিনী, এরা আবার সেনাবাহিনীর গাড়িতেও আসছে না, সিভিল গাড়ি, লাল কালারের একটা গাড়ি। এদিকে যৌথ বাহিনী আটকের পর নির্যাতনে যুবদল নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মহলে প্রতিবাদের ঝড় ওঠে। স্থানীয় যুবদল সহ এলাকাবাসী প্রতিবাদে পালন করে কর্মসূচি। পরিবার ও এলাকাবাসী জানিয়েছে, তহিদুল ইসলাম চট্টগ্রামের একটি শিপিং কোম্পানিতে চাকরি করতেন। গেল রবিবার বাবার মৃত্যু হয়, সেই কুলখানির আয়োজনেই বাড়িতে এসেছিলেন। তহিদুল ইসলামের নামে স্থানীয় থানায় মামলা বা কোনো সাধারণ ডায়েরি নেই বলে দাবি করেছে পরিবার। এমনকি এলাকাতেও তার নামে নেই কোনো অভিযোগ। 4 কন্যা সন্তানের পিতা তহিদুল ইসলামের এই করুণ মৃত্যু মেনে নিতে পারছে না স্বজন ও এলাকাবাসী। কোনো কিছু পায় নাই, না পাইয়াও ওকে নিয়ে যাচ্ছে। তখন আমার মেজর অনুসভা বলতেছে, কি ব্যাপারে আপনি আমার ভাইকে নিয়ে যাচ্ছেন, কি কারণ আপনি তো কিছু পান নাই? বলতে আরো কয়েকদিন ধরার আছে, ওদেরকে ধরতে পারলে ওকে সাইডে দিবে। আপনারা আরেকটা ইয়ার সামনে আসেন, এই কি ক্যান্টনমেন্ট জানি বললো, ওইটার সামনে আসেন, কালকে সকালে আসবেন, তাহলে আপনাদের মোবাইলগুলো নিয়ে যেতে পারবেন। তাহলে বলছে ঠিক আছে, তাহলে তো আর কোনো চিন্তা নেই, কারণ সেনাবাহিনী কখনো আমাদের ক্ষতি করবে না। এদিকে তহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে শোক প্রকাশ করা হয়েছে। একই সাথে তদন্ত কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়। এদিকে কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে বেসামরিক ব্যক্তির মৃত্যুর প্রসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। বিজ্ঞপ্তিতে এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনাটি তদন্তে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়। ইতিমধ্যে উক্ত সেনা ক্যাম্পে ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। এছাড়াও মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত ঘটনা তদন্ত করে দায়ীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তহিদুল ইসলামের স্বজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসী। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন। লিটারে 1 টাকা বাড়িয়ে জ্বালানি তেলের নতুন দাম সমন্বয় করা হয়েছে, যা কার্যকর হয়েছে 1 ফেব্রুয়ারি থেকেই। দাম বৃদ্ধিতে সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা। নতুন করে দাম সমন্বয়ে ক্ষোভ জানান তারা। ব্যবসায়ীরা বলছেন, জ্বালানির দাম বাড়ায় প্রভাব পড়বে উৎপাদন খরচে। এতে উচ্চ মূল্যস্ফীতির আগুনে নতুন করে ঘি ঢালার মতো অবস্থা হবে। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করেছে সরকার। সে হিসাবে প্রতি মাসেই বাড়িয়ে বা কমিয়ে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার নতুন দাম নির্ধারণ করে শুক্রবার প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 104 টাকা থেকে বাড়িয়ে 105 টাকা, পেট্রোল প্রতি লিটার 121 থেকে 122 টাকা এবং অকটেনের দাম 125 টাকা থেকে 126 টাকা করা হয়েছে। ডিজেল আগে ছিল 104 টাকা, এখন হচ্ছে 105 টাকা। আর অকটেন আগে ছিল 125 টাকা, এখন হচ্ছে 126 টাকা। নতুন দাম বৃদ্ধিতে জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে সাধারণ মানুষ। তেলের দামটা বাড়ার জন্য আমরা খুশি না। তেলের দামটা বাড়লে এই যে বাড়ছে আমাদের অনেক ক্ষতি হচ্ছে, একটু কমায় দিলে ভালো হতো। একটা জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিসের নিত্য বাড়াই, এটা হলো কোন দেশ? এটা ইউএস, আমেরিকা নাকি লন্ডন নাকি যুক্তরাষ্ট্র? 1 টাকা প্রতি লিটার মানে প্রতিদিন মানে অনেক টাকা বাড়ানো। এটা সাধারণ জীবনযাপন যারা করতেছে, যারা রাইড করে চলতেছে, তাদের জন্য আসলে খুব কষ্ট হয়। তেলের দাম তো বাড়তেছে, আমরা তো বাড়াবাড়ি দেন, আমরা বাড়াবাড়িতে গেলে কইতে আছে বাড়া আরো কমে গাড়ি হইতেছে। জ্বালানি তেলের উপর নির্ভরশীল দেশের অধিকাংশ কলকারখানা। নতুন দাম বৃদ্ধিতে কারখানার অপারেশন কস্ট নতুন করে বাড়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। মূল্যস্ফীতির কথা চিন্তা করে হলেও এমন সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসার পরামর্শ তাদের। যদি শিল্প কলকারখানার উৎপাদন খরচের ওপরে যদি কোনো পণ্যের মূল্য প্রভাব ফেলে, সেটা কিন্তু যারা শিল্প উদ্যোক্তা তাদের যেমন প্রভাবিত করবে ঋণাত্মকভাবে, তেমনি যারা ভোক্তা সাধারণ
তাদেরও কিন্তু জীবনযাত্রায় এই ব্যয় বৃদ্ধি পাবে এবং তাদের জন্য কিন্তু এটা ভালো কিছু বয়ে আনবে না। সম্মিলিত যে এর যে ইম্প্যাক্ট এটা কিন্তু যে আবার ওই মুদ্রাস্ফীতিতে আরো বেগবান করবে। দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রোল ব্যক্তিগত যানবাহনেই বেশি ব্যবহার হয়, এমন নির্দেশিকা প্রকাশ করা হয় 2024 সালের 29 ফেব্রুয়ারিতে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দেশে উদ্বেগজনক হারে কমছে বিদেশি বিনিয়োগ। অর্থবছরের প্রথম 3 মাসে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নেমেছে গত 11 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। হাতগুটে বসে আছেন দেশীয় উদ্যোক্তারাও। এই দুরবস্থার জন্য এনবিআর ও ব্যাংকের ভুল নীতি, উচ্চ সুদহার ও গ্যাস বিদ্যুতের সংকটকেই দুষছেন ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, রাজনৈতিক সরকার না থাকায় মুখ ফিরিয়ে রেখেছেন বিদেশিরা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। দেশে পট পরিবর্তনের পর থেকে খরা কাটছে না বিদেশি বিনিয়োগের। চলতি অর্থবছরের প্রথম 3 মাসে বিদেশি বিনিয়োগ এসেছে $10,43,00,000। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে, গত অর্থবছরের একই সময়ের তুলনায় বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় 71%, যার প্রভাবে ব্যবসার শতভাগ রপ্তানিমুখী শিল্পেও বিনিয়োগ কমেছে 23%-এর বেশি। আমাদের এখানে 22.33% বিনিয়োগ হ্রাস পেয়েছে। শুধু বিদেশি বিনিয়োগ নয়, নতুন পরিকল্পনা থেকে হাত গুটিয়ে রেখেছে দেশি উদ্যোক্তারাও। গ্যাস বিদ্যুতের সংকট, বাংলাদেশ ব্যাংকের নানা রকমের রং পলিসি এবং এনবিআর এর নানা রকমের রং পলিসি, ট্যাক্সেশন, কাস্টমস এবং ভ্যাটের বেআইনি কিছু আইন আছে। এই আইনগুলি ইনভেস্টমেন্টের জন্য সবচেয়ে বড় অন্তরায়। এবং বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমরা যেটা বলার চেষ্টা করছি, ব্যবসায়ীরা এখন আইসিইউতে আছে। এখন ইনভেস্টমেন্ট করার যে স্বপ্ন দেখারও সময় নাই। স্টেবল যখন কোনো গভর্নমেন্ট থাকে তখন বিদেশিরা যেভাবে আসতে চায়, আপনি আপনার নিজের কথায়, আমি বাংলাদেশেও কিন্তু আমাদের যারা শুধু বিদেশি বিনিয়োগ না, দেশীয় যারা আমরা বিনিয়োগ করি, আমাদের বিনিয়োগও কিন্তু আমরা এখন ভেবে চিন্তা করতেছি যে এটা কি এখন করব কি করব না। এই যে একটা দুদুল্যমান অবস্থা, এটা কিন্তু আপনার হবেই। অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন, রাজনৈতিক পট পরিবর্তন এবং ডলার সংকট সহ নানা কারণে নতুন বিনিয়োগে সাহস করছেন না বিদেশিরা। জ্বালানির সমস্যা, তৃতীয় অবশ্যই আপনি বলেছেন ব্যাংকিংয়ের জনিত সমস্যা, ব্যাংকের লিকুইডিটির অভাব, চতুর্থ হচ্ছে বিশেষ করে ডলারের অভাব। তারা অবশ্যই রাজনৈতিক স্থিতিশীলতা এবং নীতি স্থিতিশীলতাকে দাম দেয়। এখন যেহেতু একটা মোটামুটি ট্রানজিশন গভর্নমেন্ট চালাচ্ছে, সো মেনি অফ দ্যাম, আমি যেহেতু অনেক দেশে কাজ করেছি, মেনি অফ দ্যাম আর ওয়েটিং ফর এ পলিটিক্যাল গভর্নমেন্ট, প্রপারলি ইলেক্টেড নন কন্ট্রোভার্সিয়াল পলিটিক্যাল গভর্নমেন্ট টু টেক ওভার। বিদেশিরা কিন্তু দেখে যে হাউ আর দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট ডিলিং উইথ দোজ চ্যালেঞ্জেস। আন্তর্জাতিক বিনিয়োগ মহল দেখছে যে ছোট ছোট জিনিসগুলোর ক্ষেত্রে সরকার সিদ্ধান্ত নিতে পারছে না। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সিদ্ধান্ত গ্রহণে অন্তর্বর্তী সরকারকে শক্তিশালী ভূমিকা পালনের তাগিদ দেন এই অর্থনীতিবিদ। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, নারীদের অংশগ্রহণ না থাকলে গণঅভ্যুত্থান সফল হতো না। বিকেলে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে গণঅভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্তে নারীর হিস্সা বিষয়ক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আগামীর বাংলাদেশে নারীদের হিস্সা বুঝিয়ে দিতে না পারলে দেশ এগুবে না উল্লেখ করে বক্তারা বলেন, জাতীয় নাগরিক কমিটির নারী সেল আগামীতে নারীর নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে। বক্তারা রাজনীতিতে নারীদের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার তাগিদ দেন। আলোচনা সভায় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতারা ও বিভিন্ন সামাজিক পেশাজীবী সংগঠকরা বক্তব্য রাখেন। সর্বক্ষেত্রে নারীর অংশগ্রহণ আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং যে কথাটা দিয়ে আমি শেষ করতে পারবো, আমরা শুধু নারীর পার্টিসিপেশন চাই না, আমরা নারীর ডিসিশন মেকিংয়ে চাই। নারী যদি তার ডিসিশন মেকিংয়ে আসতে না পারে,
তাহলে এই নিছক লোক দেখানো পার্টিসিপেশন এটা দিয়ে জনগণকে কলা দেখানো হবে। নাগরিক কমিটির জায়গা থেকে আমরা নারীদের সকল অধিকার নিয়ে কথা বলার জন্য নারী সেল বিশেষভাবে করেছে, এবং এটাও সত্য যে নারী সেল একসময় আর কাজে লাগবে না বা এটার আর প্রয়োজনীয়তা থাকবে না, বা এই যে মহিলা লীগ, যুবলীগ এবং যুব মহিলা লীগ এই ধরনের নারীদের জন্য এক্সট্রা যেই সংগঠনগুলো করতে হয় এটার প্রয়োজন আমরা ফিল করব না। আমরা মেইন স্ট্রিমে আমাদের একদম স্বাভাবিক রাজনীতির যে ধারা সেইখানে নারীদেরকে নিয়ে আসবো। ইজতেমার দ্বিতীয় দিনে মুসল্লিদের সংখ্যা আরও বেড়েছে টঙ্গী ময়দানে। বিদেশি অতিথিদের সংখ্যা 1800 ছাড়িয়েছে। রবিবার আনুমানিক সকাল 9টায় হবে প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত। পরিচালনা করবেন মাওলানা মোহাম্মদ জুবায়ের। আখেরি মোনাজাত সুশৃঙ্খল করতে শনিবার রাত 12টা থেকে কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ থাকবে। সোমবার থেকে শুরু হবে জুবায়েরপন্থীদের দ্বিতীয় ধাপের ইজতেমা। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। শনিবার সকাল থেকেই মুসল্লির আনাগোনা বাড়ে ইজতেমা ময়দানে। প্রথম ধাপের দ্বিতীয় দিনে দেশ বিদেশের মাওলানাদের বয়ান শুনতে ও আখেরি মোনাজাতকে কেন্দ্র করে লাখো মুসল্লির উপস্থিতি বেড়েই চলেছে তুরাগ তীরে। ফজরের নামাজের পর শুরু হয় বয়ান। দুনিয়ার মায়ায় আবদ্ধ না হয়ে আখিরাতমুখী চিন্তা ভাবনার ওপর আমল করার গুরুত্ব আরোপ করা হয়। আল্লাহর দিন সম্পর্কে আলোচনা হয়েছে, ইসলামকে কিভাবে আরও অর্থবহ করা যায়, আবার দাওয়াতি কাজকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। সবাই একটা উদ্দেশ্যে কিভাবে আল্লাহর রাসূল যেভাবে দিন আনছে এই দিনটা জানি তাম পৃথিবীতে ছড়ায় যায়। কালেমার যে দাওয়াত, এই দাওয়াতকে প্রত্যন্ত অঞ্চলে এবং দিনগুলো মানুষকে কিভাবে দিনের পথে নিয়ে আসবে এই বিষয় নিয়ে কথা বলা হয়েছে। মুসল্লিরা বলছেন কোনো ভোগান্তি ছাড়াই ঈমান ও দিনের কাজ করতে পারছেন তারা। এরকম যদি প্রতি বছরও হয় 3 ধাপে, তাহলে আমার মনে হয় জনগণের কোনো অসুবিধা হবে না। ড্রোন পর্যন্ত সব, ক্যামেরা পর্যন্ত সব আমাদের যে নিরাপত্তার জন্য যে কাজটা করছে, অসংখ্য ধন্যবাদ। রবিবার আখেরি মোনাজাতের জন্য আব্দুল্লাহপুর থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। আগামীকালকে আখেরি মোনাজাতের সময় আমরা ভোগড়া বাইপাসে ডাইভার্ট করে দিব, আমরা দৌড়ের এখানে ডাইভার্ট করে দিব, আমরা 300 ফুটে এখানে ডাইভার্ট করে দিব। এই 2-3 জায়গায় যখন আমরা গাড়িগুলো ডাইভার্ট করে দেবো, এই মাঝখানে ইজতেমার যে অঞ্চলটুকু সেখানে গাড়ি মুক্ত থাকবে, যানবাহন মুক্ত থাকবে। মানুষ পায়ে হেঁটে যেন এই জায়গায় এসে নিরাপদে ইজতেমার আখেরি মোনাজাতে শরীক হতে পারে, সেই ব্যবস্থাটি আমরা করব। আখেরি মোনাজাত হবে আনুমানিক সকাল 9টায়। মোনাজাতে প্রায় 50 লাখ মুসল্লি অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে আপনারা আগামীকাল সকাল 9টায় শরীক হবেন এবং প্রথম পর্বে বিশ্ব ইজতেমা শুরাই নিজামের তত্ত্বাবধানে পরিচালিত বিশ্ব ইজতেমার আগামীকালকে সকাল 9টার আখেরি মোনাজাতে আপনারা সবাই শরীক হওয়ার জন্য দেশবাসী সবাইকে দাওয়াত দিচ্ছি। এবারের ইজতেমার প্রথম পর্ব শেষ হবে রবিবার 3 থেকে শুরু হয়ে আগামী 5 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দ্বিতীয় ধাপের ইজতেমার কার্যক্রম। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের সময় আশুলিয়ায় শহীদ 4 জনের পরিচয় শনাক্তে এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে। শনিবার দুপুরে আশুলিয়ার আলাদা আলাদা জায়গা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও স্বজনদের উপস্থিতিতে মরদেহগুলো তোলা হয়। মরদেহগুলো জাহিদুল ইসলাম সাগর, আশরাফুল, আবুল হোসেন ও অজ্ঞাত একজনের। পুলিশ জানায়, আন্দোলনের সময় আশুলিয়াতে যারা নিহত হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজনের সুরতহাল সহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। এদের মধ্যে অনেকের স্বজন থানায় ও আদালতে হত্যা মামলা করেছেন। মামলার সুষ্ঠু তদন্তে ও নিহতদের পরিচয় শনাক্তে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহগুলো কবর থেকে তোলা হয়। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বলে জানায় পুলিশ। সংস্কারের নামে কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদ। অনির্বাচিত সরকার দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। শনিবার কুমিল্লার মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে স্বপ্নের মুরাদনগর তরুণ প্রজন্মের ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিতে হবে। মূল সংস্কার নির্বাচিত সরকারই করবে বলে জানান মোফাজ্জেল হোসেন কায়কোবাদ। এই সমস্ত দলগুলি বর্তমান স্বাধীনতার পক্ষে লড়াই করেছে, সেই সমস্ত দলগুলির সাথে সুসম্পর্ক রেখে এই সরকারকে অবশ্যই চলতে হবে। সরকার যদি মনে করে
অতীতের 111 সরকারের মতো আমরা নতুন নতুন দল করে আমরা সমস্ত সমস্যার সমাধান করবে, এরা আপনাদের জন্য অপেক্ষা করবে, আমাদের জন্য অপেক্ষা করবে। এমন মহা বিপদ যা আমি বলতে পারছি না। নরসিংদীতে 5 শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় 9,000 স্বেচ্ছাসেবীর মিলন মেলা হয়েছে। শনিবার দিনব্যাপী নরসিংদী ড্রিম হলিডে পার্কে এই মিলন মেলার আয়োজন করে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম। ফোরামের আহ্বায়ক মাহবুবুর রহমান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মৃধা, বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা সহ অনেকে। এ সময় অংশগ্রহণকারীরা সবাই মেতে ওঠেন আনন্দে। কারাতে সহ বিভিন্ন ব্যতিক্রমী আয়োজন উপভোগ করেন সবাই। আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, সম্প্রতি বিদেশি এক পত্রিকায় নতুন দল গঠন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্য অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। দুপুরে ময়মনসিংহের ধোয়াউড়া উপজেলা সদরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া জন্মোৎসব 2025-এর রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। মাসব্যাপী অমর 21 বইমেলা শুরু হয়েছে চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়াম জিমনেশিয়াম চত্বরে। সিটি কর্পোরেশনের উদ্যোগে মেলার উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় তিনি বলেন, ষড়যন্ত্র থেমে নেই, ফ্যাসিবাদ যাতে আবার ফিরতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। বইমেলা চত্বরে চলবে রবীন্দ্র ও নজরুল উৎসব, লেখক সমাবেশ, কুইজ প্রতিযোগিতা, বসন্ত উৎসব সহ নানা আয়োজন। রাজধানীতে জাতীয় সাহিত্য সাংস্কৃতিক জোটের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে নানা আয়োজনে 24 জুলাই আন্দোলনের গ্রাফিতি প্রদর্শনের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান। সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবউদ্দৌলা চৌধুরী। অনুষ্ঠানে শিশু কিশোরদের ছবি আঁকা প্রতিযোগিতা, গল্প বলা ও শিশুদের বই পড়ায় উদ্বুদ্ধকরণ সহ ছিল নানা আয়োজন। প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আজ থেকে শুরু হয়েছে এডমিশন গালা, যা আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। উদ্বোধন করেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল মান্নান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ারুল কবির, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, এক্সাম কন্ট্রোলার, বিভিন্ন বিভাগের প্রধানগণ, প্রক্টোরিয়াল টিম, শিক্ষক শিক্ষিকা, এডমিশন অফিস এবং অন্যান্য বিভাগের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এডমিশন গালাতে থাকছে লিমিটেড টাইম এবং ফার্স্ট কাম ফার্স্ট গেটের ভিত্তিতে বিশাল অফার এবং এক্সক্লুসিভ ফ্রি গিফট। ভর্তি ফিতে 50% ছাড় ও টিউশন ফিতে বিশেষ ছাড় চলছে। এছাড়া রয়েছে আকর্ষণীয় উপহার। রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হল আইএফআইসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন 2025। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মেহমুদ হোসেন। সম্মেলনে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকরা, বিভিন্ন বিভাগের প্রধান এবং সারা দেশের সব শাখার ব্যবস্থাপকরা অংশ নেন। আলোচকরা ব্যাংক পরিচালনায় সুশাসন ও বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। চিফ ফিনান্সিয়াল অফিসার দিলীপ কুমার মণ্ডল 2024 সালের সার্বিক ব্যবসায়িক তথ্যচিত্র উপস্থাপন করেন। শনিবার রাজধানী একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসির ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ী উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা। ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ এতে প্রধান অতিথি ছিলেন। ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আব্দুল জলিল এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। সম্মেলনে জোনদ্বয়ের অধীন শাখা প্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীরা অংশ নেন।
বর্ণাঢ্য আয়োজনে কেরানীগঞ্জে লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। সকালে মডেল থানার মধু সিটি হাউজিং 2-এ আকিস ফাউন্ডেশন মাদ্রাসা মাঠে অনুষ্ঠানটি হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন জামাল ভূঁইয়া, বিশেষ অতিথি স্কুলের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর রেজওয়ানা আফরোজ সরণি। উদ্বোধনী অনুষ্ঠানে এলআইএস শিক্ষার্থীদের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর ক্রীড়া শপথ বাক্য পাঠ করানো হয়। ধানমন্ডি ও গুলশানে স্কুলের উভয় শাখার শিক্ষার্থী ও শিক্ষকরা এতে অংশ নেন। গুলশান শাখার সিফাত লাইলা, ভাইস প্রিন্সিপাল মিস ফারজানা করিম এবং ধানমন্ডি শাখার অধ্যক্ষ রোকসানা বেগম অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন। পরে প্রধান অতিথি জামাল ভূঁইয়া ধানমন্ডি ও গুলশান শাখার বিজয়ী শিক্ষার্থীদের হাতে ফুটবল ট্রফি তুলে দেন। অনেস্টের নতুন আউটলেটের যাত্রা শুরু হলো রাজধানীর উত্তরায়। পে ইট ফরওয়ার্ডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আরও ছিলেন পে ইট ফরওয়ার্ডের সভাপতি অসীম কুমার রায়, নির্বাহী সভাপতি ও সরকারের সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন, পে ইটের ফাউন্ডার কথা সাহিত্যিক বাদল সৈয়দ। রাজধানীর পূর্ব রামপুরার উজ্জ্বল টাওয়ারে জমকালো আয়োজনে বিউটি বুথ বাংলাদেশের প্রথম শাখার উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিউটি বুথের প্রতিষ্ঠাতা শাহ পরান খান ও কোম্পানির কর্মকর্তারা। বিউটি বুথ একটি অনলাইন ভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান যা 2021 সালে তাদের যাত্রা শুরু করে। এর মূল লক্ষ্য গ্রাহকদের জন্য অথেন্টিক স্কিন কেয়ার এবং কসমেটিক পণ্য সরবরাহ নিশ্চিত করা। দেশের যে কোনো জায়গা থেকে স্কিন কেয়ার ও বিউটি পণ্য কিনতে www.beautybooth.com.bd ওয়েবসাইট ভিজিট করার কথাও বলা হয়। মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ রাজশাহী ও নাটোর জেলার 3 মেধাবী শিক্ষার্থীকে তারিক রহমানের শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বই, কঙ্কাল ও আর্থিক সহায়তা সহ শিক্ষা উপকরণ। দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম শনিবার 3 শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তাদের মাঝে এসব উপহার বিতরণ করেন। সাতক্ষীরার দেবহাটায় আওয়ামী লীগের দোসরদের নিয়ে বিএনপির বিতর্কিত কমিটি দেওয়ার প্রতিবাদে এবং কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ হয়েছে। দেবহাটা উপজেলা বিএনপি ও ওয়েড অঙ্গ সংগঠনের আয়োজনে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিতর্কিত কমিটি বাতিল না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে খেলার সংবাদ। বিদ্রোহী নারী ফুটবলারদের নিয়ে আগ্রহ নেই পিটার বাটলারের। যারা আছেন তাদের নিয়ে অনুশীলন করতে চান তিনি। এদিকে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, দেশের স্বার্থে, নারী ফুটবলের স্বার্থে মেয়েদের অনুশীলনে ফেরা উচিত। মনির হোসেন খানের রিপোর্ট। গত বৃহস্পতিবার সাবিনা খাতুন সহ 18 জন নারী খেলোয়াড় কোচ বাটলারের অধীনে অনুশীলন করবেন না বলে ঘোষণা দেন। যদিও বাটলার নিজের জায়গায় অটল, ভাবছেন কেবল অনুশীলনে যোগ দেওয়া খেলোয়াড়দের নিয়েই। যেসব খেলোয়াড় পেয়েছি তাদের নিয়েই কাজ করছি, কাজ চলমান থাকবে। বিদ্রোহী খেলোয়াড়দের নিয়ে আমার কোনো ধারণা নেই, আগ্রহ নেই। সাবিনাদের ফেরাতে চেষ্টা করে যাচ্ছেন বাফুফের নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ। আমরা কাজ করে যাচ্ছি, ইন্টারনালি আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা তো অবশ্যই চাবো যে মেয়েরা ক্যাম্পে থাকবে, ট্রেনিং করবে এবং খেলতে যাবে, এটাই আমাদের চাওয়া। এর বাইরে তো অন্য কিছু চাওয়া নেই এবং সেটা নিয়ে আমরা কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছি। আমি আজকেও মেয়েদের সাথে বসছি, তাদেরকে আমরা পক্ষ থেকে যতটা বোঝানোর আমরা সেটা বুঝিয়েছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। 7 সদস্যের কমিটি প্রথম বৈঠক করেছে শনিবার। তবে এখনই উপসংহারে যেতে রাজি নন তদন্ত কমিটির প্রধান বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। শনিবার প্রথমবারের মতো বঙ্গবন্ধু স্টেডিয়ামে 13 জন নারী ফুটবলার অনুশীলন করেছেন বাটলারের অধীনে। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব, তার আগে গ্রাউন্ড সিমের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আর একবার। স্বৈরাচারে মাথা পালালেও রয়ে গেছে দোসররা, থামেনি ষড়যন্ত্র বলেছেন তারেক রহমান। নেতাকর্মীদেরকে জনসম্পৃক্ততায় দল শক্তিশালী করার তাগিদ। দ্রুততম সময় সম্ভাবনার নতুন বাংলাদেশ গড়ার আশা ডক্টর ইউনূসের। জুলাই অভ্যুত্থানের চেতনায় অটুট থাকার আহ্বান।
সরকারি থেকে দল গঠন মানবে না জনগণ, আবারও বলেছেন মির্জা ফখরুল। অনৈক্য বাড়লে ফিরবে স্বৈরাচার, সতর্কতা বিশিষ্টজনদের। যৌথ অভিযানে কুমিল্লায় যুবদলের তৌহিদের মৃত্যুতে সেনা কমান্ডার প্রত্যাহার, স্বজনদের আহাজারি। অন্তর্বর্তী সরকারের আমলেও বিচার বহির্ভূত হত্যায় ক্ষোভ। সমন্বয়ের নামে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম, বেশি বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা। মূল্যস্ফীতির আগুনে ঘি, বলছেন ব্যবসায়ীরা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ, শুভরাত্রি।